আজকে যে সত্যি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব সেটা একজন ভারতীয় নার্সদের ঘটনা, যে কিনা বসে বসে ফাঁসির দিন গুনছে। 2017 সাল 25শে জুলাই ইয়েমেনের পুলিশ ইয়েমেন শহর এডেন থেকে দুজন মহিলাকে গ্রেফতার করে। এরা পালানোর চেষ্টা করছিল। এই দুজন মহিলার মধ্যে একজন ছিল ভারতের নিমিষা প্রিয়া। তার অভিযোগ ছিল নিমিষা তার স্বামীকে হত্যা করে তার মৃতদেহটা 6টা টুকরো করে বাড়িতে পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রেখেছিল। ইয়েমেনের পুলিশের হাতে ধরা পড়ার পর থেকে এই ঘটনা মিডিয়ার শিরোনাম হয়ে ওঠে। এই নৃশংস ঘটনার কথা সবার মুখে মুখে বিশ্বের সব নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছিল। ভারতেও এই ঘটনা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল। তখনই ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড় শহরে নিমিষার পরিবার এই খবরটা নিউজে দেখতে পায়। খবরটা শুনে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ নিমিষার উপরে যে স্বামীকে হত্যা করার অভিযোগ ছিল সেই স্বামীও নিমিষার পরিবারের সাথে একত্রে বসে টিভিতে খবরটা দেখছিল। কী কারণে তাহলে নিমিষাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? তাহলে চলুন আর দেরি না করে আজকে ঘটনাটা জেনে নেওয়া যাক। কেরালার একটা ছোট্ট শহর পালক্কড়ে একটি খুব গরিব পরিবারে নিমিষার জন্ম হয়। নিমিষার বাবা একজন দিনমজুর ছিল, আর নিমিষার মা মানুষের বাড়িতে কাজ করত। অভাব থাকা সত্ত্বেও কোনো দিন নিমিষাকে স্কুলে ভর্তি করে তার পড়াশোনা চালাতে থাকে, এবং নিমিষার বয়স যখন 15 বছর তখন তাকে চার্চের থেকে কিছু টাকার সাহায্য পেয়ে ডিপ্লোমা নার্সিংয়ের কোর্সে ভর্তি করে দেয়। কিন্তু নিমিষার কপাল খারাপ থাকে। স্কুলের মাধ্যমিক পরীক্ষায় সে পাশ করতে পারে না। নিমিষার কাছে ডিপ্লোমা নার্সিংয়ের সার্টিফিকেট ছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ না করার কারণে সে ভারতের কোথাও চাকরি পাচ্ছিল না। তার পরিবার তাকে খুব আশা নিয়ে পড়াশোনা করিয়েছিল, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পরিবারকে দরিদ্রতার হাত থেকে রক্ষা করতে পারে। নিমিষার মাধ্যমিকের ফলাফল যখন খারাপ হয় তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। নিমিষাকে আবার স্কুলে ভর্তি করার মতো টাকাও ছিল না, তাই ধরে নিয়েছিল তাদের বাকি জীবনটাও তারা গরিব অবস্থায় কাটাতে হবে। তারা হয়তো এই দারিদ্রতার থেকে কখনোই নিজেদের কপালে আর সুখ আনতে পারবে না। কিন্তু নিমিষার কপালে কিছু একটা লেখা ছিল। 2008 সালে একজন পরিচিতের মাধ্যমে নিমিষা ইয়েমেনের একটি হাসপাতালে চাকরি পায়। নিমিষা একটি আশার আলো দেখতে পায় এবং সে তার ইচ্ছা ছিল যে তার পরিবারকে আর্থিক দুরবস্থা থেকে বাঁচাবে। সে নিজের বাবা মার দুঃখ আর সহ্য করতে পারছিল না, তাই কিছু না ভেবে মাত্র 19 বছর বয়সে নিমিষা সেই চাকরিটা করার জন্য ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দেয়। ইয়েমেনের রাজধানী সানাতে নিমিষা একটি সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ শুরু করে। তার বিশ্বাস ছিল সে নিজের পরিবারকে একটি সুখী জীবন দিতে পারবে। তার প্রতি মাসে মাইনে ভালোই পাচ্ছিল এবং মাইনের বেশিরভাগটাই সে নিজের পরিবারের কাছে ভারতে পাঠিয়ে দিত। আস্তে আস্তে তার পরিবারের অবস্থাও পাল্টে যেতে শুরু করেছিল। নিমিষার জীবনে সব কিছু ভালো চলছিল। 2011 সালে তার জীবনে আরেকটা খুশির খবর আসে। নিমিষার বাবা মা নিমিষার বিয়ে ঠিক করে ফেলে। তাই 2011 সালে নিমিষা ইয়েমেন থেকে ভারতে ফিরে আসে, আর কেরালার টমি থমাস নামে একটি ছেলের সাথে খুব বড় অনুষ্ঠান করে নিমিষার বিয়ে হয়, এবং বিয়ের প্রায় 1 বছর নিমিষা নিজের স্বামী টমি থমাসের সাথে কেরালাতে থাকে। টমি থমাস পেশায় অটো ড্রাইভার ছিল। নিমিষা খুব ভালোভাবেই জানত যে অটো চালিয়ে থমাস ভারতে যা টাকা রোজগার করে তার থেকে অনেক বেশি টাকা সে ইয়েমেনে গিয়ে রোজগার করতে পারবে। তাই একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে নিমিষা নিজের স্বামী টমি থমাসকে নিয়ে আবার ইয়েমেনে ফিরে যায়।
এবং একটা প্রাইভেট হসপিটালে কাজ করা শুরু করে। আর থমাসও একটা ইলেকট্রিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায়। সব কিছু খুব সুন্দরভাবে চলছিল। জীবনে আরেকটা বড় খুশির খবর আসে 2012 সালের ডিসেম্বর মাসে। নিমিষা একটি মেয়ের জন্ম দেয়। স্বামী স্ত্রী দুজনেই খুব রোজগার করছিল এবং পরিবারও বড় হচ্ছিল। সব কিছু খুব ভালোভাবে চলছিল। জীবনে যেন খারাপ আর কিছু হতেই পারে না। কিন্তু ঠিক তখনই কারো যেন নজর লেগে যায় তাদের সুখের ওপর। ইয়েমেনের পলিটিক্যাল অবস্থা খারাপ হতে থাকে। অনেকেরই চাকরি চলে যায়, আবার অনেকের মাসের যে বেতন পায় সেটা কমিয়ে দেওয়া হয়। এবং এই পরিস্থিতিতে টমি থমাসকেও তার চাকরিটা হারাতে হয়। আরেকবার মা, বাবা, স্বামী, বাচ্চার দায়িত্ব সব কিছু নিমিষার কাঁধে এসে পড়ে। এবং 2014 সালের এপ্রিল মাসে থমাস নিজের মেয়েকে নিয়ে ভারতে চলে যায়। আবার কেরালায় যেয়ে সে অটো চালানো শুরু করে। নিমিষা ইয়েমেনের হাসপাতালেই থেকে যায় এবং তার মাইনেও কমে যায়। নিমিষা প্রায় 6 বছর বিভিন্ন হাসপাতালে চাকরি করে এবং এই চাকরিতে তার খুব ভালো অভিজ্ঞতা হয়, বিশেষ করে মেডিকেল লাইনে। এবং নিমিষা মেডিকেল লাইনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইয়েমেনে একটা ক্লিনিক খোলার চিন্তা করে। সে চিন্তা করে যে ইয়েমেনে যদি সে একটা ক্লিনিক খুলতে পারে তাহলে তার সব সমস্যা মিটে যাবে। নিমিষা ভারতে ফোন করে স্বামী টমি থমাসের সাথে আলোচনা করে। থমাসও রাজি হয়ে যায় এবং বিভিন্ন লোকের কাছ থেকে টাকা ধার করে নিয়ে ক্লিনিক খোলার মতো টাকা জোগাড় করে ফেলে। তো ইয়েমেনের একটা আইন ছিল, কোনো বিদেশি যদি সেখানে ব্যবসা শুরু করতে চায় তাহলে ইয়েমেনের যে কোনো একজন নাগরিককে পার্টনার হিসেবে নিতে হবে, তাহলে সে ব্যবসা করার লাইসেন্স পাবে। নিমিষা ইয়েমেনে ছিল বিদেশি, তাই ব্যবসা করতে হলে তাকে একজন ইয়েমেনের নাগরিককে পার্টনার হিসেবে নিতে হবে। কিন্তু ইয়েমেনে নিমিষা একটি দোকানে প্রায় জামাকাপড় কিনতে যেত এবং সেই দোকানের মালিকের নাম ছিল দালাল আব্দুল মেহেদি। তো দোকানে কাপড় কেনার সুবাদে সেই দালালের স্ত্রী নিমিষার হাসপাতালে নিজের বাচ্চাকে জন্ম দিয়েছিল। আর এই সূত্র ধরেই নিমিষা দালালের সাথে পরিচিত হয়েছিল। নিমিষা দালালকে নিজের ব্যবসায় পার্টনার হওয়ার জন্য অনুরোধ করে। দালাল তাতে রাজি হয়ে যায়, কিন্তু নিমিষার ক্লিনিক খোলার কথা কোনোভাবে সে যে হাসপাতালে চাকরি করত সেই মালিক জেনে যায় এবং মালিক তার উপর খুবই রাগ করে। তার নাম ছিল আব্দুল লতিফ। আব্দুল লতিফ কিছুতেই নিমিষাকে ক্লিনিক খুলতে দিতে চাইতো না এবং সে ভালো করেই জানতো যে নিমিষা যদি একটা নতুন ক্লিনিক খুলে তবে তার ব্যবসার ক্ষতি হবে। নিমিষার সাথে অনেক কথা কাটাকাটি হয় এবং শেষে হাসপাতালের মালিক আব্দুল লতিফ নিজেই নিমিষাকে নতুন ক্লিনিকের পার্টনার হতে রাজি হয়ে যায়। এবার নিমিষা একজন ইয়েমেনের নাগরিককে পার্টনার হিসেবে পেয়ে গিয়েছিল, তাই সে দালালকে আর নিজের পার্টনার হিসেবে নিতে রাজি হয় না বা পার্টনার হিসেবে নিতে পারে না। দালাল তাতে কোনো বিরোধিতা না করে বরং উল্টাই নিমিষাকে ক্লিনিক খুলতে সাহায্য করতে থাকে এবং ক্লিনিকের ডিজাইন থেকে শুরু করে ক্লিনিকের জিনিসপত্র কেনা অবধি সব কিছুই দালাল নিজে থেকে কিনে দিয়েছিল এবং নিমিষাকে সব বিষয়ে হেল্প করছিল। নিমিষার তার স্বামী থমাস প্রায় 18 লক্ষ টাকা লোকদের কাছ থেকে ধার করে এনে শেষে 2014 সালে হাসপাতালের মালিক আব্দুল লতিফের সাথে পার্টনারশিপে নতুন ক্লিনিক খুলতে সফল হয় এবং তারা নাম রাখে আল আমাল মেডিকেল ক্লিনিক। আর এখান থেকে নিমিষার ভাগ্য খুলে যায় এবং তাদেরই নতুন ক্লিনিক খুব ভালো ব্যবসা শুরু করে। দালাল ক্লিনিকের পার্টনার হতে পারেনি ঠিকই, কিন্তু সে নিমিষার হয়ে ক্লিনিকে দেখাশোনা করত, আর সে কারণেই সে নিমিষা আর তার স্বামী থমাসের ভালো বন্ধু হয়ে ওঠে।
দেখতে দেখতে 3 মাস কেটে যায়। জানুয়ারি 2015 সালে নিমিষা নিজের মেয়ে দীক্ষাদান উৎসবের জন্য ভারতে আসে। সে দালালকে ভারতে ঘোরাতে নিজের সাথে নিয়ে আসে। ইয়েমেনে নিমিষা একা ব্যবসা চালাচ্ছিল, আর সেখানে একমাত্র দালালই নিমিষাকে সব রকম সাহায্য সহযোগিতা করছিল। নিমিষার পরিবার দালালকে খুব খাতির যত্ন করে এবং নিমিষাও পুরো কেরালা তাকে ঘুরিয়ে দেখায়। এই কয়েকদিনে দালাল তাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। কেরালায় থাকার পর নিমিষা আর দালালকে নিয়ে ইয়েমেনে ফিরে যায়। কিন্তু ইয়েমেনে ফেরা মাত্রই 1 মাস পরেই ইয়েমেনের পলিটিক্যাল সিচুয়েশন পুরোপুরি পাল্টে যায়। ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এবং ইয়েমেনের অবস্থা খারাপ হয়ে যায়, যে ভারত সরকার প্রায় 4,500 ভারতীয়দের ইয়েমেন থেকে দেশে ফিরিয়ে আনে। কিন্তু নিমিষা দেশে ফেরে না, কারণ সে অনেক টাকা এই ক্লিনিকের পেছনে ইনভেস্ট করেছে। এই সব কিছু রেখে কিভাবে সে দেশে ফিরবে, আর অনেক মানুষ তার কাছে টাকা পাবে। এদিকে ভারত সরকার ইয়েমেনের জন্য ভারতীয়দের ভিসা বন্ধ করে দেয়, আর সেই কারণেই নিমিষার স্বামী থমাস তার মেয়েকে নিয়ে কোনোভাবেই নিমিষার কাছে ইয়েমেনে যেতে পারে না। এবার নিমিষা ইয়েমেনের এই অশান্তির মধ্যে একা থেকে যায়, আর তার একমাত্র ছিল দালাল। কিন্তু দালালের মনে অন্য কিছু চলছিল। সে খুব ভালোভাবেই জানত যে নিমিষা ইয়েমেনে তাকে ছাড়া আর কাউকে এই ক্লিনিকের ব্যাপারে বিশ্বাস করবে না। কিন্তু দালাল ক্লিনিকের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দেয়। ভারতে নিমিষার বাড়ি ঘুরতে গিয়ে দালাল নিমিষা আর থমাসের বিয়ের ছবিগুলো চুরি করে এনেছে এবং সেই ছবি একটা এডিট করে থমাসের জায়গায় নিজের চেহারা বসিয়ে দিয়ে ক্লিনিকের সবাইকে সেই ছবিটা দেখিয়ে বলে যে নিমিষা তার বউ। আর এই ছবিটা ব্যবহার করে ইয়েমেনে নিমিষার আর তার একটা ম্যারেজ সার্টিফিকেটও বানিয়ে নেয়। এবার দালাল চালাকি করে ক্লিনিকের এগ্রিমেন্ট পেপারে নিজের নাম পার্টনার হিসেবে ঢুকিয়ে দেয় এবং সেখানেও ক্লিনিকের 33% মালিক হিসেবে সে সেই ক্লিনিকের অ্যাকাউন্ট থেকে লাভের প্রায় পুরো টাকাটাই নিজে নিয়ে যেতে থাকে। এভাবে সে ক্লিনিক থেকে টাকা চুরি করতে শুরু করে এবং আস্তে আস্তে ক্লিনিকের কর্মচারীদেরও বিশ্বাস অর্জন করা শুরু করে এবং তারাও ভাবতে শুরু করে যে নিমিষা তাদের বউ, মানে নিমিষা দালালের বউ। এই 6 মাস এভাবেই চলতে থাকে। নিমিষা এসবের কোনো কিছুই জানতে পারে না। শেষে 6 মাস পর নিমিষা ক্লিনিকের অ্যাকাউন্টের কাছে, মানে যে অ্যাকাউন্টেন্ট আছে তার কাছে নিমিষা পুরো ঘটনাটা জানতে পারে। নিমিষা অবাক হয়ে যায়, দালালকে ডেকে এ ব্যাপারে সে জানতে চায়। তখন দালাল নিজের আসল রূপটা দেখায়। সে অসভ্য ভাষায় নিমিষাকে গালাগালি শুরু করে। হঠাৎ দালাল নিমিষার সাথে এমন আচরণ করে যে নিমিষা তার বউ, সে জোর করে নিমিষার সাথে থাকা শুরু করে, এমনকি সে নিমিষাকে ধর্ষণও করে। নিমিষা এই সব কিছুই ফোন করে ভারতে নিজের স্বামী থমাসকে জানায়, কিন্তু ভারতে বসে থমাস কিছুই করতে পারে না। আর সহ্য না করতে পেরে একদিন সুযোগ বুঝে নিমিষা পুলিশের কাছে গিয়ে পুলিশকে জানায়। আশ্চর্যজনকভাবে পুলিশ সমাজে অশান্তি ছড়ানোর আইন দেখিয়ে দালাল এবং নিমিষা দুজনকে জেলে 6 দিন বন্দি করে রাখে। পুলিশ আদালতে তোলে, কিন্তু আদালতে দালাল আর নিমিষার ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দালাল ছাড়া পেয়ে যায়। এই ভুয়া ম্যারেজ সার্টিফিকেটও ধরতে পারে না তাকে। আদালত থেকে ছাড়া পাওয়ার পরে দালালের সাহস হয়ে ওঠে চরমে। সে নিমিষের পাসপোর্টটা নিজের কাছে রেখে দেয়, নিমিষা যাতে কোনো অবস্থাতে ইয়েমেন ছেড়ে না যেতে পারে সেজন্য সে পাসপোর্টটা লুকিয়ে রাখে এবং সে নিমিষার সাথে থাকা শুরু করে।
এবং তার বন্ধুদেরকেও নিমিষার ঘরে আনা শুরু করে এবং সবাই মিলে নেশা করে নিমিষার উপরে অমানবিক অত্যাচার করে এবং পুলিশের কাছে নিমিষা বহুবার গিয়েছিল এইসব ঘটনা নিয়ে, কিন্তু সে পুলিশ থেকে কোনো সাহায্য পায়নি। নিমিষা জানত এই নরক থেকে মুক্তি পাওয়ার শুধু একটা উপায় আছে, আর সে যদি কোনোভাবে ইয়েমেন ছেড়ে ভারতে পৌঁছে যেতে পারে তাহলে সে সমস্ত বিপদ থেকে বেঁচে যাবে। কিন্তু পাসপোর্ট ছিল তালালের হাতে, তাই তালাল কোনোভাবেই তার পাসপোর্ট তাকে ফিরিয়ে দিচ্ছিল না। সে ভারতে ফেরার আশাটা ছেড়েই দিয়েছিল। নিমিষার উপরে তালালের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। এমনকি ক্লিনিকের কর্মচারীদের সামনেও তালাল নিমিষাকে মারধর করত। ক্লিনিকের কর্মচারীরা কোনোভাবে নিমিষাকে সাহায্য করতে পারত না। নিমিষার ক্লিনিকেই হান্নান নামের একটি নার্স কাজ করত। নিমিষার দুঃখ দেখে হান্নান বহুবার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, তাই নিমিষা হান্নানকে নিজের দুঃখের সব কথা জানাতো। কিছুদিনের মধ্যেই তারা ভালো বন্ধু হয়ে উঠেছিল। দেখতে দেখতে আরও একটা বছর কেটে যায়, কিন্তু ইয়েমেনের পরিস্থিতি চেঞ্জ হয় না। তাই নিমিষার এই অত্যাচার আর সহ্য করতে পারছিল না। সে যেন কোনোভাবে ইয়েমেন থেকে বের হতে চাচ্ছিল। তাই হান্নানের সাথে একদিন সে আলোচনা করে। হান্নান আর নিমিষা দুজনেই জানত যে নিমিষার পাসপোর্টটা তালাল তার নিজের ঘরের মধ্যেই লুকিয়ে রেখেছে। তাই 2016 সালের জুলাই মাসে হান্নান আর নিমিষা মিলে একটা প্ল্যান করে। তারা তালালের বাড়ি থেকে পাসপোর্ট চুরি করার সিদ্ধান্ত নেয়। তারা জানত যে তালাল নেশা করে বাড়িতেই পড়ে থাকে। বেশ কয়েকদিন ধরে তালাল অসুস্থ ছিল। নিমিষা আর হান্নান তালালের খোঁজ নিতে তার বাসায় যায় এবং যাওয়ার সময় তারা একটা ইঞ্জেকশন নিয়ে যায়। এই ইঞ্জেকশনটা ছিল অজ্ঞান করার ইঞ্জেকশন। তো তাদের প্ল্যান ছিল যে তালাল যখন অজ্ঞান হয়ে যাবে তখন তারা পুরো বাড়ি খুঁজে পাসপোর্টটা বের করবে। তো সেই চিন্তা করেই তারা তালালের বাড়ির উদ্দেশ্যে যায়। তালাল তাদের দেখে বিছানা থেকে উঠে বসেছিল। তালাল বাড়িতে অসুস্থ অবস্থায় ছিল। নিমিষাকে দেখে তালাল জানায় কাল রাত থেকেই তার জ্বর আসে আর পায়ে খুব যন্ত্রণাও হচ্ছে। কিছুক্ষণ কথা বলার পর নিমিষা নিজের ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে আর পেইন কিলার বলে তালালের হাতে ইঞ্জেকশনটা লাগিয়ে দেয়, যা আসলে ছিল অজ্ঞান করার ইঞ্জেকশন। কিছুক্ষণের মধ্যেই তালাল বিছানায় লুটিয়ে পড়ে। নিমিষা বুঝে গিয়েছিল যে অজ্ঞান করার ইঞ্জেকশন কাজ শুরু করে দিয়েছে। তাই আর সময় নষ্ট না করে নিমিষা আর হান্নান পুরো বাড়ি তন্ন করে খোঁজা শুরু করে এবং প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করে বাড়ির দোতলার আলমারি থেকে পাসপোর্টটা তারা খুঁজে পায়। নিমিষার মুখে হাসি ফুটে ওঠে। সে নরক থেকে বেরোনোর চাবি পেয়ে গেছে। তালালের জ্ঞান ফেরার আগেই তাদের ঘর থেকে পালাতে হবে। তাই তাড়াহুড়ো করে তারা নিচে নেমে আসে। তালাল এখনও ঠিক আগের অবস্থাতেই বিছানায় পড়েছিল। তালালকে এইভাবে কাত হয়ে শুয়ে থাকতে দেখে নিমিষার একটু সন্দেহ হয়। সে তালালের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে তালালের হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। নিমিষার সঙ্গে সঙ্গে তালালের পালস চেক করে, কিন্তু পালস খুঁজে পায় না। ড্রাগস আর অজ্ঞান করার ওষুধের রিয়াকশনে তালাল মারা গেছে। নিমিষা আর হান্নান ভয়ে পাথর হয়ে যায়। তারা কখনোই বুঝতে পারেনি যে তালাল এভাবে মারা যাবে। তারা কখনোই তালালকে হত্যা করতে চায়নি। তাই এই ধরনের কিছু একটা ঘটতে পারবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। হান্নান ইয়ামেনের আইন খুব ভালোভাবে জানত। সে জানত ইয়ামেনে হত্যার শাস্তি শুধু মৃত্যুদণ্ড। তাই তারা যদি ধরা পড়ে যায় তাহলে তাদের মরতেই হবে। ওদিকে নিমিষা পাথরের মতো দাঁড়িয়েছিল। সে বুঝে গিয়েছিল এবার সে নিজের পরিবারের কাছে আর কোনো দিন ফিরে যেতে পারবে না।
এবং এই নরক থেকে সে আর বাঁচতে পারবে না, শুধু মৃত্যুই তাকে এই নরক থেকে বের করবে। নিমিষা কোনো কিছু ভাবার ক্ষমতা হারিয়ে ফেলে। হান্নান এখনও নিজের সাহস হারায় না। সে নিজেকে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করে, আর সেটাই তাদের মৃত্যুর মুখের দিকে আরও ঢেলে দেয়। হান্নান রান্নাঘর থেকে একটা বড় চপার নিয়ে আসে আর দালালের দেহটা টুকরো করা শুরু করে। একদিকে নিমিষা পাথরের মতো দাঁড়িয়েছিল, অন্যদিকে হান্নান এক এক করে শরীরটাকে 6টা টুকরো করে ফেলে এবং টুকরোগুলোকে ছাদে জলের ট্যাঙ্কির ভেতরে ফেলে দিয়ে আসে। এরপর হান্নান নিমিষাকে নিয়ে সানা থেকে 380 কিলোমিটার দূরে এডেন শহরে গিয়ে গা ঢাকা দেয়। ওদিকে 5 দিন পর তালালের বাড়ি থেকে পচা গন্ধ বের হতে শুরু করে। তালালের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় আর পানির ট্যাঙ্ক থেকে তালালের পচা গলা শরীরের টুকরোগুলো উদ্ধার করে। এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ বুঝতে পারে যে তালালের এই হত্যার পেছনে নিমিষা আর হান্নানই জড়িত। প্রায় 1 মাস পর 25শে জুলাই 2017 সালে পুলিশ এডেন শহর থেকে এই দুজনকে গ্রেফতার করে এবং এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়ে। কিভাবে একজন স্ত্রী নিজের স্বামীকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে পানির ট্যাঙ্কে লুকিয়ে দিয়েছিল, এই খবরটাই নিমিষার পরিবার ভারতে বসে দেখতে পায়। নিমিষার পরিবার নিমিষার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু নিমিষার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি, কারণ নিমিষা তখন জেলে ছিল। 2 দিন পরেই নিমিষাকে আদালতে তোলা হবে, কিন্তু মামলা লড়ার জন্য নিমিষার পক্ষে কোনো উকিলই পাওয়া যাচ্ছিল না। তো নিমিষা নিজেই তার মামলা লড়তে থাকে এবং আদালতকে বোঝানোর চেষ্টা করে যে কীভাবে তালাল তাকে একটা ভুয়া ম্যারেজ সার্টিফিকেট দিয়ে 4 বছর ধরে তার উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে। এটা বোঝানোর চেষ্টা করে যে তালালের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল, তারা কখনোই তালালকে হত্যা করতে চায়নি। আদালত সমস্ত কাগজপত্র অ্যারাবিক ভাষায় লেখা হতো, তাই কাগজে কী লেখা আছে না বুঝেই নিমিষা কাগজে সই করে দিত। প্রায় 2 বছর আদালতে মামলা চলার পর 2020 সালে নিমিষার কোনো কথাই আদালত আর গ্রাহ্য করে না। তালালের হত্যার জন্য নিমিষা আর হান্নানকে দোষী সাব্যস্ত করে হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ড আর নিমিষাকে মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করে। নিমিষার কাছে কোনো আইনি সাহায্য ছিল না, তাই নিজেই ইয়েমেনের প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন জমা করে। কিন্তু কিছুদিন আগেই 2024 সালের 30 ডিসেম্বর ইয়েমেনের প্রেসিডেন্ট রশিদ আল আমিনি নিমিষার মার্সি পিটিশন রিজেক্ট করে, মৃত্যুদণ্ডটায় মোহর লাগিয়ে দেয়, যার মানে ছিল 2025 সালের জানুয়ারির মধ্যেই নিমিষাকে সবার সামনে গুলি করে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হবে। নিমিষার জীবনের আর মাত্র কয়েকটা দিন বাকি। শুধু একটি উপায়ে নিমিষার প্রাণ বেঁচে যেত, তা হচ্ছে ব্লাড মানি। আসলে ইয়েমেনের রাজধানী সানা শরিয়া আইন ভিত্তিক চলে। তার শরিয়া আইন অনুযায়ী যদি অভিযুক্ত পরিবার ভিকটিমের পরিবারকে তাদের চাহিদা অনুযায়ী টাকা দিয়ে দেয়, তাহলে ভিকটিমের পরিবার অভিযুক্তকে ক্ষমা করে দিতে পারে, আর এটাকেই বলা হয় ব্লাড মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তালালের পরিবারের সাথে ব্লাড মানি নিয়ে কে আলোচনা করবে? আর এই কাজটা করতে ভারত সরকার এগিয়ে এসেছে। তারা তালালের পরিবারের সাথে যোগাযোগ করে ব্লাড মানি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। একদিকে ভারতীয় সোশ্যাল অ্যাক্টিভিটিস এসজে ভাস্কর সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নামের একটি কমিটি বানিয়ে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ব্লাড মানির টাকা জোগাড় করার দাবি করছে। তালালের পরিবার যত টাকাই চাক না কেন, সেই টাকা জোগাড় করে তালালের পরিবারকে দিয়ে নিমিষার প্রাণ রক্ষা করবে ভারত সরকার।
নিমিষাকে বাঁচানোর জন্য ভারত সরকার বিভিন্ন দেশের সাহায্য নিচ্ছে। এত সব কিছুর পরেও নিমিষার পরিবার এখনও আশা ছাড়েনি। নিমিষার মা ভারত সরকারের সাহায্যে 2024 এপ্রিল মাস থেকে ইয়েমেনে আছে, কিন্তু এতদিন সে মাত্র এতদিনে সে মাত্র 2 বার নিমিষার সাথে দেখা করার অনুমতি পেয়েছে। নিমিষার সাথে শেষ কয়দিনে কি ঘটতে চলেছে তা কেউ জানে না, কিন্তু গোটা ভারতবর্ষ নিমিষার রেহাইয়ের জন্য প্রার্থনা করছে। বন্ধুরা, নিমিষা কি জীবন ফিরে পাবে, নাকি ফাঁসিতে তাকে ঝুলতে হবে? সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি নিমিষার ফাঁসি চান, নাকি নিমিষা মুক্তি পাক সেটা চান? আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি মিমি করিম সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকব। আর সবসময় নিজেকে বিপদ থেকে দূরে রাখবেন, সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন।